স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH অনেকে আমাকে বলছেন যে প্লেনে তো আমি চড়ি না, অনেকে আমাকে বলছেন যে আমি যদি বিমানেই না চড়ি তাহলে আমার ভয়ের কি ব্যাপার আছে। ঠিক, যারা ট্রেনে চড়েন, যারা প্লেনে চড়েন না, তাদের প্লেন ক্র্যাশের কোনো ভয় নেই। কিন্তু আজ জবাব চায় বাংলাতে আমি নির্দিষ্টভাবে দমদম লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলের মানুষজনদেরকে জবাব চায় বাংলাটা দেখতে বলবো। যদি জবাব চায় বাংলাটা তারা দেখেন, অর্থাৎ মাইকেলনগর বা মধ্যমগ্রামের সেই সমস্ত মানুষ, বা দমদম লাগোয়া যে অঞ্চলটা রয়েছে সুকান্তনগর, বা লাগোয়া যে অঞ্চলটা রয়েছে দমদমের 20 কিলোমিটারের মধ্যে, নিউ টাউনের একটা অংশ, রাজারহাটের একটা অংশ, জ্যাংড়ার অংশ, এই সমস্ত অঞ্চলের যে মানুষজন রয়েছে তাদেরকে যদি আপনারা চেনেন, আবারও বলছি দমদম বিমানবন্দর লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, যশোর রোড লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো যেগুলো বিমানবন্দর ঘেঁষা, যে ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন, যে বাড়িতে যারা যারা থাকেন তাদের সাথে যদি আপনাদের পরিচয় থাকে, তারা যদি জবাব চায় বাংলাতে ময়ূককে শুনতে পান, দেখতে পান, খুব ভালো। কিন্তু যদি তাদের সাথে আপনাদের পরিচয় থাকে, দয়া করে তাদেরকে আজ টিভি খুলে ময়ূক যে যে কথাগুলো বলছে সেগুলো দেখতে বলুন। আমি জানি এটা গোটা বাংলার টেনশনের বিষয় নয়, আজকের জবাব চায় বাংলাটা গোটা বাংলার জন্য নয়। আজকের জবাব চায় বাংলাটা মাথায় হাত পড়তে পারে দমদম বিমানবন্দর লাগোয়া যে সমস্ত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলের মানুষদের জন্য। আপনার বাড়ি যদি বিমানবন্দরের পাশে হয়, আপনার মাথায় বিমান এসে ভেঙে পড়বে না, বা এই অফিসটা সেই অফিসের মাথায় এসে বিমান ভেঙে পড়বে না, তার গ্যারান্টিটা কে দিচ্ছে? কেউ দিচ্ছে? আপনি একটা ফ্ল্যাট সমস্ত রোজগার পাতি সব কিছু করে যে ফ্ল্যাটটা তৈরি করলেন, যে ফ্ল্যাটটা আসলে বিমানবন্দরের পাশে, আপনাকে বোঝানো হলো যে সকাল বিকেল বারান্দা থেকে আপনি প্লেন ওড়া দেখতে পারবেন, প্লেন ল্যান্ড হওয়া দেখতে পারবেন, কিন্তু আদপে আপনাকে এটা বোঝানো হলো না যে সেই ল্যান্ড হওয়া বা টেক অফ যাকে বলা হয়, তার ক্ষেত্রে আপনার কি কি বিপদ হতে পারে। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আপনাকে সতর্ক করছি, আমি ছবিটা দেখানোর জন্য বলছি। আহমেদাবাদের যে বিমানের ক্র্যাশের যে ঘটনাটা, ধরে নিন সে ঘটনাটা কলকাতায় হলো, কলকাতা নিরাপদ তো? ছবিটা ভালো করে দেখবো ফুল ফ্রেমে, সেই ছবিটা দেখি যেখানে আহমেদাবাদের যে ক্র্যাশ, সেই আহমেদাবাদের ক্র্যাশের বিমানের বহুতল বিপদের যে ছবিটা ভালো করে দেখুন। ধরে নিন এটা কলকাতা বিমানবন্দর, প্লেনটা উঠছে, এখন অবধি ওড়েনি, আস্তে করে যাচ্ছে, 1 2 3 4 করে সেকেন্ড অনুসারে গুনুন। দেখুন এবার প্লেনটা উড়লো, এটা আহমেদাবাদ বিমানবন্দর, আহমেদাবাদ বিমানবন্দর প্লেনটা উড়লো, তারপর ঝুপ করে প্লেনটা গিয়ে পড়বে পাশের মেডিকেল কলেজের হোস্টেলে। রানওয়ে ছেড়ে বিমান উঠে পড়েছে, রানওয়ে ছেড়ে বিমান উঠে পড়ার পরে ঠিক 7 থেকে 8 সেকেন্ড বা ম্যাক্সিমাম 10 সেকেন্ড, সেই 10 সেকেন্ড সময় পেয়েছে, এবং সেই 10 সেকেন্ড সময় প্লেনটি মেডে এই 3টে শব্দ শুধু বলতে পেরেছে, এবং তারপর প্লেনটি গিয়ে ভেঙে পড়ে হোস্টেলের মাথায়। এই ঘটনাটা কলকাতাতেও ঘটতে পারত। যে ছবিটা আমি দেখাচ্ছি, আমি ভয় পাচ্ছি না, আমি এতদিন এই কথাগুলো উল্লেখই করিনি, তার কারণ এটা সত্যি আতঙ্কের বিষয়। কিন্তু যিনি মধ্যমগ্রাম থেকে এই মুহূর্তে দেখছেন, কলকাতার দমদম এলাকা থেকে যিনি এই মুহূর্তে দেখছেন, এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে থেকে যে ভদ্রলোক এই মুহূর্তে দেখছেন যে হোটেলে আছেন, তারা নিরাপদ তো? কে গ্যারান্টি দিচ্ছে তারা নিরাপদ?
এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন সেটা ভয়ঙ্কর ছবি। আবারও বলছি, দমদমের যদি এরকম কোনো ঘটনা দমদমে হয়, আমরা নিরাপদ তো? আহমেদাবাদের মতন এত বড় এয়ারপোর্ট, এত বড় শহর, সেই শহরে যদি এরকম ঘটনা ঘটতে পারে, কলকাতাতেও তো ঘটতে পারে। কলকাতাতে ঘটলে কি হবে? কলকাতায় ঘটলে সেরকম নিরাপত্তার ব্যবস্থা কি রয়েছে? কলকাতায় ঘটলে এরকম ধরনের ঘটনা আমরা কি করব যারা দমদম বিমানবন্দর লাগোয়া এলাকাতে রয়েছি? আমি কেন আজকে জবাব চাই বাংলাতে এই ঘটনাগুলো বলছি? জবাব চাই বাংলাতে এই মুহূর্তে যারা যারা দেখছেন, আবারও বলছি, এই মুহূর্তে যারা যারা জবাব চাই বাংলা দেখছেন, জবাব চাই বাংলাতে এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে যে এটা কি বাংলার বিষয়? হ্যাঁ, এটা বাংলার বিষয়। কারণ বাংলাতে আমরা দেখেছি ফ্লাইওভার ভেঙে পড়তে, আমরা বাংলাতে দেখেছি একটা বাড়ি আরেকটা বাড়ির ঘাড়ে এসে পড়তে, আমরা বাংলাতে দেখতে পাচ্ছি যত্রতত্র, এটা আমাদের দুর্ভাগ্য, যত্রতত্র বাড়ি ফ্ল্যাট বানিয়ে দেওয়া হচ্ছে। দমদম বিমানবন্দরের পাশে বা বাগডোগরা বিমানবন্দরের পাশে, বাগডোগরা বিমানবন্দরের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান রয়েছে, কিন্তু দমদম বিমানবন্দরের পাশে তো ঘিঞ্জি বিভিন্ন অঞ্চল রয়েছে। বিভিন্ন অঞ্চলে বড় বড় উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে, বড় বড় হোটেল তৈরি হয়েছে, বড় বড় শপিং মল তৈরি হয়েছে, 17-18 তালা করে বাড়ি তৈরি হওয়ার প্রপোজাল আসছে কি করে? আবারও বলছি, কলকাতাতে যদি এরকম একটি ঘটনা ঘটে, আপনি প্লেনে না থাকলেও আপনার টেনশনের কারণ রয়েছে। যদি আপনি দমদম বিমানবন্দরের পাশে থাকেন এই মুহূর্তে, টেলিফোন করুন আমায়। যদি দমদম বিমানবন্দরের পাশে আপনার বাড়ি হয়, টেলিফোন করুন আমায়। যদি দমদম বিমানবন্দরের পাশে আপনার যদি কোনো আত্মীয় থাকে, টেলিফোন করুন, তাদেরকে জানান, তাদেরকে বলুন। তার কারণ শিরে সংক্রান্তি কিন্তু আসতে চলেছে। এই মুহূর্তে যে খবর, এই মুহূর্তে যে খবর, সেই খবরটা একবার আমি আপনাদেরকে দেখাবো। ভালো করে দেখুন। বিধাননগর অঞ্চল, উত্তর দমদম, নিউ ব্যারাকপুর, এই সমস্ত অঞ্চলের যদি আপনারা মানুষ হন, টেলিফোন করুন আমাকে, নাম্বার দেওয়া আছে। যদি কলকাতাতে নির্দেশ বা নিয়মাবলী ঠিক মতো পালন করা হয়, দমদম লাগোয়া, এয়ারপোর্ট লাগোয়া একাধিক জায়গায়, ভালো করে দেখুন, 20 কিলোমিটার রেডিয়াসের জায়গায় অনেক বাড়ির মাথা কাটা পড়বে, সেগুলোকে ভেঙে দিতে হবে। কোন কোন জায়গায়? দমদম, উত্তর দমদম, একটা বড় অঞ্চল মধ্যমগ্রামের, মাইকেলনগর, এই সমস্ত জায়গাতে প্রশ্ন করবেন না আপনারা? আপনারা প্রশ্ন করবেন না যে কেন এই অঞ্চলগুলোতে এত উঁচু উঁচু বাড়ি তৈরি হয়ে গেল? বিধাননগর, উত্তর দমদম, নিউ ব্যারাকপুরে, মধ্যমগ্রামে কি করে? কি করে? তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ এটা খুব সিরিয়াসলি নিচ্ছে এখন, কারণ আমাদের চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালানোর পরে আমরা তালা দেওয়ার কথা ভাবি। যে ঘটনাটা এই মুহূর্তে আহমেদাবাদে হয়েছে, আমি কেন বারবার বলছি, চিৎকার করে বলছি, যে ঘটনাটা আহমেদাবাদে হয়েছে সেই ঘটনাটা কলকাতায় ঘটলে আমরা কি করতাম? যদি প্লেনটা মধ্যমগ্রামে এসে ভেঙে পড়তো, যদি এয়ারপোর্টের দেওয়ালে ঠিক পারে, ঠিক ওপারে গিয়ে ভেঙে পড়তো, মানে যে দমদম বিমানবন্দরটা আপনি দেখছেন, টেক অফের পরে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিমানটা ভেঙে পড়তো, কে বাঁচাতো? যশোর রোডে যেভাবে ঘিঞ্জি হয়ে আছে, যশোর রোড একটা ইন্টারন্যাশনাল হাইওয়ে, সেই ইন্টারন্যাশনাল হাইওয়ের দুদিকে যেভাবে বাড়ি তৈরি হয়েছে, যেভাবে রাস্তা সংকীর্ণ, কে বাঁচাতো? এই প্রশ্নগুলো করতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের যদি ফ্ল্যাট থাকে, আপনাদের যদি ফ্ল্যাট গুছিয়ে দেওয়া হয়, আপনাদের যদি বাংলো গুছিয়ে দেওয়ার চেষ্টা হয়, দমদম এয়ারপোর্ট লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আপনাদের দেখে নিতে হবে যে এই অঞ্চলগুলো ঠিক তো, সমস্ত ধরনের সেফটি মেজার্স নেওয়া হয়েছে তো, আপনার মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাবে না তো? কেন বলছি? কেন বলছি? তার কারণ এই মুহূর্তে যে গ্রাফিক্স, খবরটা কি, সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা একবার দেখিয়ে নিতে চাই। খবরটা হলো, এবার অবশেষে নড়ে চড়ে বসেছে যেন পশ্চিমবঙ্গ সরকার, দমদম বিমানবন্দরের যারা আধিকারিক রয়েছেন এবং পৌরসভাগুলো রয়েছে। বিমানবন্দরের পারমিশন, সেই পারমিশন ছাড়া, ক্লিয়ারেন্স ছাড়া মধ্যমগ্রাম সহ একাধিক অঞ্চলের যে পৌরসভা অঞ্চলগুলো রয়েছে সেখানে কোনো বাড়ির ক্লিয়ারেন্স দেওয়া হবে না। অবশেষে সেটা জানানো হলো। এতদিন ধরে এই নিয়ম ছিল, কিন্তু এই নিয়ম থাকার পরেও কি করে উঁচু উঁচু বাড়িগুলো তৈরি হয়ে গেল? এবং এখন এটা একটা সিরিয়াস বিষয়। এখন যদি বিমানবন্দর কড়াকড়ি শুরু করে, ভারত সরকার যদি কড়াকড়ি শুরু করে, তাহলে অনেকগুলো বাড়ি, আমি যে ছবিটা দেখাচ্ছিলাম, অনেকগুলো বাড়ি, আবার সেই ছবিটা দেখানোর জন্য বলবো, সেই বাড়ির যে লাল অংশটা দেখছেন, অর্থাৎ 5তলা বাড়ি আছে, সেই 5তলা বাড়ির ওপরে 3টে তলা, সেই 3টে তলা হয়তো ভাঙা পড়তে পারে। দেখুন ভালো করে,
যে বাড়িগুলো রয়েছে, সে বাড়িগুলো, যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, এত উঁচু বিল্ডিং তৈরি হলো কি করে বিমানবন্দরের পাশে? কোনো প্লেন যদি যায়, কিংবা কোনো প্লেন যদি না উড়ে গিয়ে একটু বাড়ির মাথার ওপরে পড়ে, এই বড় বড় বাড়ির অর্ধেকটা অন্তত কেটে যাবে। আপনার মাথায় বিমান ভেঙে পড়বে না, কলকাতাবাসীকে বলছি, আপনার মাথায় বিমান ভেঙে পড়বে না, তার গ্যারান্টি কে দিচ্ছে? বিমানের বহুতল আতঙ্ক এবং বিপদ এতদিনে বুঝতে পারছে যারা আমাদের মাথার ওপর রয়েছেন। কিছু অসৎ প্রমোটার, কিছু অসৎ ঘুষখোর নেতা বা মস্তানের জন্য আপনার আমার জীবন কেন আমরা শিখিয়ে তুলব? আজ তার জবাব চায় বাংলা। এই আশঙ্কাটা তৈরি হয়েছিল যেদিন আহমেদাবাদের বিমান ক্র্যাশটা হয়েছিল সেই দিন থেকে, এবং আহমেদাবাদের বিমান যে দুর্ঘটনা, এখন আমরা অন্তর্ঘাতের কোনো অ্যাঙ্গেল পাইনি, দুর্ঘটনার যে খবরটা আমরা পাই তারপরেই আমরা দমদম বিমানবন্দর লাগোয়া এলাকাতে যাই এবং সেখানকার মানুষদের সাথে কথা বলি। কারণ কি, আমাদের কাছে খবর আসতে শুরু করে আমাদের পরিজনদের থেকে, আমাদের আত্মীয়দের থেকে, আমাদের বন্ধু বান্ধবদের থেকে, যে দমদম লাগোয়া যে এলাকাটা রয়েছে সেই এলাকার মানুষজন খুব টেনশনে রয়েছে। টেনশনে থাকা স্বাভাবিক, তার কারণ তারা বলছেন, আমি এটা কোনোদিন দেখিনি, তারা যখন মাথা ওপর করে যখন তাকান, মাথার উপর দিয়ে প্লেন যায়। মাথার উপর দিয়ে তখনই প্লেন যেতে পারে যখন সেই এলাকার বাড়ির উচ্চতাগুলো অনেকটা হয়। এটা একতলা বাড়ির ওপর দিয়ে অত বড় সাইজের প্লেন তো যেতে পারে না। ধরে নিন একটু ৯-৬ হয়ে গেল, একটু এদিক ওদিক হয়ে গেল, ১ ইঞ্চির যদি একটু ফারাক হয়ে গেল, এবং তারপরেই বিপদটা হলো, কে দায় নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন? কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী দায় নেবেন? পুরসভার আধিকারিকরা দায় নেবেন? কে দায় নেবেন? মারা গেলে কিন্তু আর দায়ের কোনো ব্যাপার নেই, তখন একটা স্মরণসভা হবে এবং স্মরণসভায় সবাই আপনাকে প্রশংসা করবে। এবং সে কারণেই বলছি, দমদম এয়ারপোর্ট লাগোয়া বা বাগডোগরা এয়ারপোর্ট লাগোয়া বা দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট লাগোয়া অঞ্চলের মানুষজন যদি হন, আপনাদের আজকে জবাব চায় বাংলাটা দেখতে হবেই। অনুভব আমাদের প্রতিনিধি ঠিক কি গ্রাউন্ড রিপোর্ট তুলে এনেছিল দেখুন। গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে শিউরে উঠেছে গোটা দেশ। অতীতে এমন বিমান দুর্ঘটনা কেউ দেখেনি, কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়েছে তা গুজরাটের আহমেদাবাদ না হয়ে যদি কলকাতার কোথাও হতো। এই মুহূর্তে দমদম বিমানবন্দরের ছবি দেখাবো এবং দমদম বিমানবন্দর লাগোয়া একাধিক হাই রাইজ বিল্ডিং, যা উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছে এই অঞ্চলের মানুষের। এই মুহূর্তে আলী হোসেন সেই ছবি দেখাচ্ছে। দমদম বিমানবন্দরে আমরা যেখান থেকে টেক অফ হবে ফ্লাইট, সেই রানওয়ের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখান থেকে প্রচুর বিমান এখান থেকে উড়ে যায়। স্বাভাবিকভাবে এই অঞ্চলে যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কতটা বিপদ সংকেতের মধ্যে পড়ছে। এটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এখানে সব সময় মিনিটে মিনিটে প্লেন ওঠানামা করছে, খুবই চিন্তিত আছি। আর পুনরায় যাতে এরকম না হয় তার জন্য কিছু ব্যবস্থা করলে ভালো। তাহলে তো বিল্ডারদের করা উচিত না, সে তো পারমিশন দেওয়াই উচিত না, টেনশন তো থাকেই। এটা যেমন সব থেকে বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ, সেই অঞ্চলগুলোতে কী ধরনের হাই রাইজ বিল্ডিং, কী ধরনের হাই রাইজ বাড়ি রয়েছে সেটাও কিন্তু কার্যত নজরদারির মধ্যে রাখছে বিমান সংস্থা এবং কেন্দ্রীয় সরকার। ফলে সব মিলিয়ে আহমেদাবাদের ঘটনা এই মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দমদম বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরের আশেপাশে অঞ্চলের ছবিটা ঠিক কীরকম। ক্যামেরা আলী হোসেনের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, দমদম। আমি একদম সরাসরি চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর সারা দিন ধরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিমানবন্দর লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, রিপাবলিক বাংলা সর্বপ্রথম বলেছিল যে এটা যদি আহমেদাবাদের জায়গায়, আমার নিজের আতঙ্ক হচ্ছিল, এটা যদি গুজরাটের জায়গায় পশ্চিমবঙ্গে হতো বা আহমেদাবাদ বিমানবন্দরের জায়গায় যদি কলকাতা বিমানবন্দরে হতো, তাহলে যে আশপাশের অঞ্চলগুলো রয়েছে, যে ঘিঞ্জি অঞ্চল, ফ্ল্যাট বাড়ি রয়েছে, আপনি সল্টলেক থেকে উল্টোডাঙ্গা হয়ে একদম এয়ারপোর্টের দিকে যদি যান, 1 নম্বর ব্রিজ যে উড়ালপুলটা রয়েছে তার নিচ দিয়ে যদি আপনি যান, আপনি দুদিকে দেখতে পারবেন কি বিশাল বিশাল সমস্ত বাড়ি রয়েছে। সেই সমস্ত বাড়ির ক্লিয়ারেন্স, সেই সমস্ত বাড়ির পারমিশন একদম ঠিকঠাকভাবে আছে তো? প্রশ্নগুলো করতে হবে।
কারণ ভাস্কর যে ছবি তুলে ধরেছে সেই ছবি কিন্তু ভয়ঙ্কর। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিমানবন্দরে আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা বাঁকড়া। কলকাতা বিমানবন্দরের এটি রানওয়ে এবং এটি ট্যাক্সিওয়ে। ঠিক আমার বাঁদিকে যেখানে ট্যাক্সিওয়ে, আমার ঠিক ডান দিকেই দেখো এই ধরনের একটি বহুতল তৈরি হয়েছে। যশোর রোড সংলগ্ন এই যে এলাকা, সেই এলাকাতে এই ধরনের বহুতল যেমন তৈরি হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তার ঠিক পাশে ছবিটা দেখাবো এই মুহূর্তে। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে একাধিক বিমান কিন্তু টেক অফ করছে, অর্থাৎ বিমান কলকাতা বিমানবন্দর থেকে উঠে যাচ্ছে, আবার এই দিক থেকেই কিন্তু বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তার পাশাপাশি এই ধরনের যে বিলবোর্ড, অর্থাৎ যে অংশ দিয়ে বা যে এলাকা দিয়ে কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করে, এই মুহূর্তে তোমাকে আরেকবার বিমানবন্দরের ছবিটা দেখাবো। বিলবোর্ডের একেবারে সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় বিমান ট্যাক্সি করছে, এখান থেকেই বিমান কিন্তু অবতরণের জন্য রওনা দেয় বা এখান থেকেই কিন্তু বিমান টেক অফ করে বা ল্যান্ড করে। তার সারাউন্ডিংসে যাতে বড় বড় অট্টালিকা বা বিল্ডিং না হয় সেগুলো তো দেখা উচিত। আমাদেরই তো রিস্ক, আপনার আমার সবার রিস্ক। সত্যি যখন নামে এখন মনে হচ্ছে না লেগে যাবে, বড় বড় প্লেন নামে ভয় লাগে, মনে হচ্ছে এই লেগে যাবে। নিঃসন্দেহে আতঙ্কের। এবং অবশ্যই যে 4টি পুরসভার ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা বিধাননগর পুরসভা হোক বা উত্তর দমদম পুরসভার মতো পুরসভা, সেই জায়গাগুলির ক্ষেত্রে পুরসভা কি ভূমিকা নিচ্ছে সেটাও নিঃসন্দেহে কিন্তু দেখার মতো। ভিডিও ফাতাসাউতির সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনার মাথায় যদি একটা প্লেন এসে ভেঙে পড়ে বা আপনার বাড়ি এই মুহূর্তে দমদম লাগোয়া এলাকায় যদি আপনি থাকেন, আপনার বাড়ির ওপরে যদি এরকম একটা প্লেন ভেঙে পড়ে, তখন আপনি কি করবেন? আমি সেফ তো? কলকাতার মানুষ সেফ তো? আজকে গুজরাটে হয়েছে, কালকে যদি কলকাতায় হয় কি হবে? এবং তার থেকেও বড় কথা, নতুন যে নড়ে চড়ে বসা, বিমানবন্দরের নড়ে চড়ে বসা, পুরসভার নড়ে চড়ে বসা, এই নড়ে চড়ে বসার জন্য আপনার বাড়ি ভাঙা পড়বে না তো? বিমানবন্দর লাগোয়া এলাকায় আপনার বাড়ি হলে আপনার বাড়ির দোতলা, তিনতলা, চারতলা ভাঙা পড়বে না তো? কোনো শপিং মল বা হোটেলের গোটাটা ভাঙা পড়বে না তো? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ এই মুহূর্তে যদি আপনি মধ্যমগ্রাম, দমদম, নিউ টাউন, জ্যাংরা, খালপাড় লাগোয়া এলাকায় থাকেন, বিমানবন্দরের পাশে যদি থাকেন, আহমেদাবাদের পরে 4টি পুরসভাকে নোটিশ বিমানবন্দর কর্তৃপক্ষের, বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিশ দেওয়া হয়েছে। নতুন নোটিশ বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে এটা জানিয়ে দিয়ে যে কোনো বাড়ি, সেই বাড়ি তার প্ল্যান, স্যাংশন বা ক্লিয়ারেন্স তখনই হবে যখন এয়ারপোর্ট সেটাকে ক্লিয়ার করবে। 4টি পুরসভাকে নোটিশ বিমানবন্দর কর্তৃপক্ষের, বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশটা নির্দিষ্টভাবে যেটা দেওয়া হয়েছে তা হলো, একদম স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম এর আওতায় যে সমস্ত বাড়িগুলো রয়েছে, বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল করতে গেলে এয়ারপোর্টের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হচ্ছে। আবারও বলছি, বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল করতে গেলে এয়ারপোর্টের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হচ্ছে। আগে এয়ারপোর্টের যে লাগোয়া এলাকাগুলো ছিল, আবারও বলছি, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আসছে, বিমানবন্দর লাগোয়া 20 কিলোমিটার অঞ্চলে কোনো ধরনের নতুন বহুতল নির্মাণ করতে, অর্থাৎ যাদের একতলা বাড়ি বানাতে চান তাদের কোনো অসুবিধা নেই, 4তলা 5তলা বাড়ি যারা বানাতে চাইছেন বা যাদের 4তলা 5তলা বাড়ি রয়েছে তাদের কিন্তু বিপদ। কারণ এয়ারপোর্টের ক্লিয়ারেন্স এই বিমানবন্দরে, আজকে যদি যে বিমানটা আজকে আহমেদাবাদের ওপর দিয়ে গিয়ে ফাপ করে পড়ে গেছে, সেই বিমানটা যদি আমাদের পশ্চিমবঙ্গের কোনো বিমানবন্দর, অর্থাৎ বাগডোগরা, শিলিগুড়ি বা দমদম বিমানবন্দর, সেই বিমানবন্দরের ওপর যদি জাস্ট বিমানবন্দরের পাঁচিল টপকে যদি পড়তো, আপনি দেখেছেন যশোর রোডের লাগোয়া অঞ্চলে কি পরিমাণ ঘিঞ্জি বাড়িঘর তৈরি হয়েছে। এবার আমার কাছে যে খবরগুলো আসছে, এয়ারপোর্টের যে 26, 27, 28 নম্বর ওয়ার্ড মধ্যমগ্রামের রয়েছে, দুতলার বেশি করা যাবে না, বহুতল বলা হয়েছিল, তারপরেও বহু জায়গাতে দুতলার বেশি বাড়ি কি করে তৈরি হয়েছে। এছাড়া নিউ ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে বহুতল নির্মাণ করতে বিশেষ অনুমতির প্রয়োজন আছে, সেই অনুমতি কি নেওয়া হচ্ছে? বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে, অনলাইনে আবেদন করতে পারা যাবে, সেই ছাড়পত্র দিলে তবে প্ল্যান দেবে পুরসভা। আগে সর্বোচ্চ 45 মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়া হতো, সেই নিয়মাবলী কি পালন করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দেখা উচিত, প্রশাসনের দেখা উচিত। কিন্তু আমি একবার নিউজ রুমে যাব, নিউজ রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো, নিউজ রুমে গিয়ে একবার দেখাবো যে
দমদম যারা প্লেনে, অনেকে হয়তো ভাবছেন ময়ূকদা আমার কি অসুবিধা, আমি তো কোনোদিন প্লেনেই চড়িনি, প্লেনে চড়বো না। দাদা আপনি প্লেনে চড়েননি, প্লেনে চড়েন না, কিন্তু আপনি যদি বিমানবন্দর লাগোয়া কোনো অঞ্চলে, মধ্যমগ্রাম, মাইকেলনগর, দমদম লাগোয়া কোনো অঞ্চলে 1 নম্বর 2.5 নম্বর গেটের সামনে থাকেন, নিউ টাউনে থাকেন, জ্যাংরার ওদিকে খালপাড় লাগোয়া সুকান্তনগর এলাকায় থাকেন, আপনাকেও দেখতে হবে। তার কারণ আপনার মাথায় যদি বিমান ভেঙে পড়ে আপনাকে বাঁচানোর লোক পাবেন? দেখুন এই মুহূর্তে নিউজ রুম থেকে। যদি একবার দেখি আমি কি বোঝানোর চেষ্টা করছি, মানে টেনশনের জায়গাটা কি। ধরে নিন এইটা, আমি ক্যামেরা পার্সনকে বলবো, এই গোটা যে কংক্রিটের জঙ্গল, সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে এটুকু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ। এটা অবশ্যই দমদম বিমানবন্দরের রানওয়ে। রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই, শূন্যতা। সে বিখ্যাত বাংলা গানের মতন এইটুকু জায়গাতে অবশ্যই কোনো কংক্রিটের কোনো জঙ্গল নেই, শূন্যতা পড়ে থাকে। এবং এই শূন্যতার উপর, শূন্যতা চিরে যদি বলা যায়, একের পর এক প্লেন, একের পর এক বিমান সেগুলো উড়ে যায়। সাধারণভাবে দুদিক থেকেই উড়ে যায়, অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব দুদিক থেকেই, পূর্ব আবার পশ্চিম দুদিক থেকেই এই লম্বা স্ট্রেচটা যেটা, সেই স্ট্রেচটা দিয়ে প্লেনগুলো উড়ে যায়। এবার যদি আমি খুব ক্লোজ একবার যদি দেখানোর চেষ্টা করি, এই যে দমদম বিমানবন্দরের একদিকে যশোর রোড, আরেক দিকে এই টালা পার্কের যে দিকটা সেটা হচ্ছে গোপালপুর, মানে ওই খালপাড়ের যে রাস্তা সেইটা। এবার যদি আমি একটু জুম করি এটাকে, এই হচ্ছে দমদম বিমানবন্দর। এবং এই দমদম বিমানবন্দরে অনেকগুলো রানওয়ে রয়েছে, রানওয়ে 1, রানওয়ে 2, একদম স্ট্রেচ এই লম্বা রানওয়েতে। সাধারণভাবে একেবারে লম্বা যে রাস্তাটা রয়েছে, যেটাকে রানওয়ে বলা হয়, প্লেনটা সেই সময়টাতেই বুঝতে পারে, প্রায় 30 থেকে 40 সেকেন্ড সেই প্লেনটা তার উপর দিয়ে ওঠে। সেই সময় কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় না হয় সেগুলো বোঝা যায়। আহমেদাবাদের প্লেনটিও এখান দিয়ে একদম স্ট্রেট যেভাবে উড়ে গেছিল, একদম স্ট্রেট উড়েছিল, যখন তারপরেই ঝুপ করে পড়ে যায়। ঠিক কোন জায়গাটা, যদি আমি কলকাতা রানওয়ের ক্ষেত্রে ধরি, এরমভাবে প্লেনটা ওড়ার পরেই ঠিক এই জায়গাটা পড়ে, অর্থাৎ মাইকেলনগর, মধ্যমগ্রামের আশেপাশে। যদি আহমেদাবাদের জায়গায় কলকাতাতে এই ঘটনাটা ঘটতো, কলকাতা লন্ডন বা কলকাতার যদি কোনো ফ্লাইট হতো, তাহলে একেবারে ধরে নিতে হবে এই জায়গাটা। ধরে নিন প্লেনটা এরমভাবে উঠছে, এই মোটামুটি এই জায়গা থেকে প্লেনটা আকাশে উঠতে শুরু করে। সুতরাং এরমভাবে এসে প্লেনটা ওপরে উঠে যশোর রোডের পাশে শেরে পাঞ্জাব রয়েছে, হোটেল 34 রয়েছে, মিলন সরণি রয়েছে, জোডিয়াক আমি দেখতে পাচ্ছি, মধ্যমগ্রাম MW18, সাহা ব্যানার্জি ফার্স্ট সরণি রয়েছে, চিত্তরঞ্জন পাড়ার রয়েছে। এই জায়গাগুলোতে ভালো করে যদি আরো একটু আমি জুম করে দেখাই, ভালো করে দেখুন, এই যে রানওয়ে, এই রানওয়ে এবং রানওয়ে থেকে যদি কলকাতাতেই ঘটনাটা ঘটতো, ভাবুন ঘিঞ্জি এলাকা, এবং ঘিঞ্জি এলাকায় পুরো এই জায়গাটা জুড়ে শুধু বাড়ি। এবং এইটা যদি একবার ধরে নেওয়া যায় যে আপনি দেখুন, জাস্ট এখানে ব্যাপকতাটা দেখুন। যদি প্লেনটা আমি ধরে নিচ্ছি মাইকেলনগর সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে সেখান দিয়ে ল্যান্ড করতে পারে, কিন্তু প্লেন যদি সোজা ওড়ার সময় একদম আহমেদাবাদের মতন ঘটনা ঘটে, সুকান্তনগর হোক, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি 17 হোক, বা মাইকেলনগর পোস্ট অফিস হোক, আহারামপুর সাহারা গার্লস হাই স্কুল হোক, এই যে অ্যানি বেসান্ট ডে স্কুল হোক, এই জায়গাগুলো কিন্তু মোটেও সুরক্ষিত, সেফ নয়। এবং সেফ নয় বলেই যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এই জায়গাগুলোতে অনেক বাড়ি, যদি ঠিকঠাক যদি রেগুলেশন ফলো করা হয়, অনেক বাড়ি এই জায়গাগুলোতে একদম নির্দিষ্টভাবে এই জায়গাগুলোতে অনেক বাড়ি, সেই বাড়িগুলো হয়তো ভাঙা পড়তে পারে। কেন বলছে ভাঙা পড়তে পারে? কারণ এই বিমানবন্দরের চারপাশে এত জায়গা, সেই এত জায়গা থাকাটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। যারা বিশেষজ্ঞ, যারা এভিয়েশন সেক্টরের বা যারা রাজনীতিবিদ, তারা ঠিক কি বলছেন একবার দেখে নেব। পশ্চিমবঙ্গের সবকিছুই আলাদা রকম। আজকে যেভাবে পশ্চিমবঙ্গে সিপিএম এর সময় থেকে, এবং আজকে তো তৃণমূলে জমি দখলের তো একটা মানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে বহুতল বাড়িগুলো যে হয়েছে সেগুলোও কি খুব একটা পারমিশন নিয়ে হয়েছে? অপরচুনিটি চলে এলো তৃণমূল সরকারের জন্য টাকা খেয়ে বহুতল বাড়ি বানাবার। আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে,
যেখানে 10 মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে পার্টিকুলার 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না। তৃণমূলে না বলে তো সিম্পল ফর্মুলা, পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করুন, পয়সা দিলে পরে হয়ে যাবে। আপনি 6 তলা বানান, 4 তলা মাইনাস হয়ে যাবে, দেখাবে 2 তলা, আপনি দেখতেই পাবেন না, দূরবীন দিয়েও দেখতে পাবেন না 6 তলা বিল্ডিং আছে। দুম করে একটা যেখানে বসতি হয়ে যায়, দুম করে সেই বসতি থেকে যদি সেগুলো আগে দেখানি কেন? এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল, তাদের তো পারমিশন লাগে, এয়ারপোর্ট অথরিটি দেখেনি কেন? এখন এই কথাগুলো বলছে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার আলাপ করিয়ে দেবো। রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র, সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী রয়েছেন, তাপস অধিকারী, প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার এয়ার ট্রাফিক কন্ট্রোল আমাদের সঙ্গে রয়েছেন, ক্যাপ্টেন অরিন্দম দত্ত, পাইলট, এবং পায়েল মুখার্জি, অভিনেত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। আমি যেহেতু তাপস অধিকারী, প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটা নিয়ে খুব নির্দিষ্টভাবে এর আগেও আমরা আপনার কাছে জেনেছি। আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে এই নির্দেশিকা যেটা অলরেডি ছিল, কিন্তু এই নির্দেশিকা এখন আবার নড়ে চড়ে বসা, এবং এই নড়ে চড়ে বসার পর অনেকের কিন্তু মাথায় হাত পড়তে পারে। কারণ সত্যি যদি দমদম বিমানবন্দর লাগোয়া এলাকাগুলোর বিভিন্ন বাড়ি, সেগুলো যদি প্ল্যান মোতাবেক না হয়, সেগুলো তো ভাঙা পড়বে। অন্তত ভাঙা পড়াটা উচিত। কেউ একটা আদালতে মামলা করলে তারপর যদি কোর্ট নির্দেশ দিয়ে দেয়, বিভিন্ন বাড়ি ভাঙা পড়তে পারে। যদি একবার একটু পরিষ্কার করে বলেন তাপসবাবু। আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, এটা অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এই প্রসঙ্গে একটি জিনিস তো আমাদের ভাবতেই হবে যে যে বিল্ডিংটার উপরে ভেঙে পড়েছিল সেটা হয়তো সেই বিল্ডিংটা কিন্তু দায়ী নয়, এই যে বিমান দুর্ঘটনার জন্য সেই বিল্ডিংটা দায়ী নয়, প্রথমেই জানিয়ে রাখি। এবারে আসি যে আমাদের বিভিন্ন এয়ারপোর্টে কী প্রসিডিওর আমরা ফলো করি। এটা কিন্তু এই যে এখন যেটা আমরা বলছি যে প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য পারমিশন নিতে হবে, আমি একটু ঠিক করে দিই, এটা পারমিশন ঠিক নয়, এটা হচ্ছে হাইট ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তারা প্রত্যেকটা এয়ারপোর্ট, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টকে এবং তাদের ফ্লাইট পাথকে সেফ রাখার জন্যে একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে এয়ারপোর্টের আশপাশে, অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট যদি আমি ধরি, কলকাতা এয়ারপোর্টের 56 কিলোমিটারের মধ্যে যত বিল্ডিং হবে তাদের জন্য কিন্তু একটা অনলাইনে আবেদন করতে হবে। কিসের জন্যে? হাইটের জন্যে। বাকি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তারা কিন্তু বিল্ডিংয়ের স্যাংশন তারা দেবেন। এই যে হাইট ক্লিয়ারেন্স যেটা দেয়া হয়, এটা কিন্তু একেবারে আমি জানিয়ে দিই, এটা কিন্তু একেবারে বিনামূল্যে অনলাইনে আবেদন করা যায়। মানে এটাতে কোনো দুর্নীতির সম্ভাবনা নেই? মানে এটা আপনি আবারও বলছি, এটা সাধারণ মানুষের মানে এটা জানাটা প্রয়োজন যে এই হাইট ক্লিয়ারেন্সটা সিভিল এভিয়েশন দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেটটা তার মানে কোনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। এটা মানে কোনো দালাল এসে যদি বলে যে আপনি 5000 টাকা দিন আমি এটা করিয়ে দেবো, সেটা একেবারে বেআইনি তার মানে হবে? একেবারে ঠিক বলেছেন। যে আমি বলতে পারি অন্তত এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এটার জন্যে কোনো টাকা পয়সা ধার্য করা হয় না এই হাইট ক্লিয়ারেন্সের জন্যে। এবং এটা যে কেউ অনলাইনে গেলেই যে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম এয়ারপোর্ট, এটা দিলেই কিন্তু দেখতে পাবে একটা নোকাস বলে একটা সাইট পৌঁছে যাবে, যেখান থেকে অনলাইনে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস সেগুলো কিন্তু অনলাইনে সাবমিট করলে তার উচ্চতা কোথায় কত উচ্চতা হওয়া উচিত তিনি জানতে পারবেন ওই যে নোকাস সফটওয়্যার থেকে, এবং তিনি অ্যাপ্লাই করতে পারেন এবং নির্দিষ্ট দিনের মধ্যে তার সেই হাইট ক্লিয়ারেন্স কিন্তু তিনি পেয়ে যাবেন। বেশ, আমি তাপসবাবু আপনার কাছে আসবো, কিন্তু আমি সৌরভপ্রিয়বাবুর কাছে যেতে চাই। সৌরভপ্রিয়বাবু, আমাদের রাজ্যে একটা অদ্ভুত সুন্দর নিয়ম আছে, আইনের মতন চলে, নিয়মের মতন চলে, আর বাস্তবে যে ছবিগুলো দেখা যায় সেগুলো একদম অন্য। নিউ টাউন কলকাতা প্ল্যানিং এরিয়া রুলস 2014 অনুসারে যে ক্লজগুলো দেওয়া আছে, সেই ক্লজ মেনে কি নিউ টাউন, রাজারহাটে সমস্ত বাড়ি তৈরি হয়েছে, বা মধ্যমগ্রামে, বা যে পুরসভাগুলোকে চিঠি দিয়ে বলা হয়েছে? আপনি যদি বিমান থেকে নিচে তাকান,
কত উঁচু উঁচু বাড়ি আপনি দেখতে পারবেন, তা নিয়ে রোম্যান্টিসিজমের জন্য আপনাদের পেটোয়া কিছু কবিরা রয়েছে, কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তোলার জন্য আপনাদের প্রশাসনিক কোনো কর্তারা নেই, কেন নেই? না, প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা বলবো যে আমেদাবাদে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা উনিও বললেন, সেটা হচ্ছে বিল্ডিংয়ের জন্য অ্যাক্সিডেন্টটা হয়নি। এখন সমস্যাটা একটা হচ্ছে যে আমরা এই অ্যাক্সিডেন্টকে কী করে ওভারকাম করতে পারি। অবশ্যই বিল্ডিং একটা ফ্যাক্টর, বিল্ডিংয়ের উচ্চতাটাও ফ্যাক্টর, কিন্তু আমি যেটুকুনি আমরা দেখতে পাই যে যতটা সম্ভব সেইগুলোকে আমাদের প্রশাসন দেখে। কিন্তু আমি আপনাকে একটা খুব মানে একজন ভারতীয় হিসেবে একটা খোলাখুলি কথা বলি, একজন যাত্রী হিসাবে প্লেনে ওঠার আগে। আজকে ধরুন যে কোনো প্লেনে যখন কোনো যাত্রী উঠবে, তখন যদি এয়ারপোর্ট অথরিটি বা মানে আমাদের ভারত সরকার বা অ্যাভিয়েশন মিনিস্ট্রি মনে করে যে যারা যারা উঠছে তারা একজন নরেন্দ্র মোদী, একজন অমিত শাহ, একজন রাজনাথ সিং, যদি বিজেপির এরকম ধরনের নেতারা ওই প্লেনে উঠছে, সেই জায়গাটা যদি দেখা হয়, তখন দেখবেন সেই প্লেনে কিন্তু ঝট করে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কেন কথাটা বললাম? তার কারণ হচ্ছে যে এরা ভিআইপি, তাই জন্য এদের প্লেনে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ এদের সেই প্লেনকে সেইভাবে করে মেনটেনেন্স করা হয়, সেইভাবে করে নিরাপত্তা দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হয়। আর আজকে এই জায়গা থেকে মুখ ঘোরানোর জন্য সিভিল এভিয়েশন আমি দেয় না, সেটা আপনাকে কে বলল? না না, আমি তৃণমূলের পার্টি অফিসে শুনেছেন এই? না 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 না, তুমি আমাকে একটা কথা বলো যে আজকে যখন নরেন্দ্র মোদী বলেছিলেন যে হাওয়াই চটি পরে প্লেনে উঠতে পারবে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে সাধারণ যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, প্লেনের মধ্যে মানে কাগজ দিয়ে হাওয়া খেতে হয়, ইলেকট্রিক্যাল গন্ডগোল থাকে। একজন যদি আজ অমিত শাহ প্লেনে উঠতো বা নরেন্দ্র মোদী প্লেনে উঠতো বা রাজনাথ সিং প্লেনে উঠতো, তাহলে কি ওরা কি ওই কাগজ দিয়ে হাওয়া খেত? রাজনাথ সিং, অমিত শাহ, নরেন্দ্র মোদী কি প্লেনে ওঠেন না? তারা কি প্লেনে? ওটাই তো বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রাইভেট জেটে যান। আমাকে বলতে দাও, তাদের প্লেনের ক্ষেত্রে যে নিরাপত্তা, যে মেইনটেনেন্সটা করা হয়, সেই মেইনটেনেন্সটা যদি প্রতিটা প্লেনের ক্ষেত্রে করা হয়, তাহলে আমরা এই ধরনের অ্যাক্সিডেন্টকে আমরা ওভারকাম করতে পারবো। আর অমিত শাহ তো বলে দিয়েছে। সৌরভদা, এইটা নিয়ে আমি বারবার, আমি যারা সিভিল এভিয়েশন তরফ থেকে এসছেন বা আমার সাথে এই মুহূর্তে ক্যাপ্টেন অরিন্দম দত্ত পাইলটও রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করবো, আপনি আপনার পার্টে আমাকে এর উত্তরটা দিন। মধ্যমগ্রাম, মাইকেলনগর এবং সুকান্তনগর লাগোয়া, মানে এয়ারপোর্ট লাগোয়া 20 কিলোমিটারের মধ্যে সমস্ত বাড়ি কি প্ল্যান মোতাবেক হয়েছে? যে প্ল্যান, মানে যে বাড়িগুলো প্ল্যান মোতাবেক হয়নি, বিমানবন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়েছে, ওখানকার আমাদের যারা পুরপ্রধান আছে, যারা মন্ত্রী আছে, তারা বিষয়টা অবশ্যই দেখবে। তবে একটা কথা, এই বাড়িগুলো কি ভেঙে দেওয়া হবে? সেই বাড়িগুলো আমি আপনাকে বলি, ধরুন এই বড় বড় ফ্ল্যাট বাড়ি যে ছবি, যদি সেটা নিয়মের বাইরে থাকে, যাত্রী অসাধু প্রমোটার, কিছু নেতা, কিছু ঘুষখোর মাস্তান, তাদের জন্য আমি তো বললাম ফ্ল্যাটটাকে ভেঙে দেবে। না, আমি তো শুনেছি গুজরাটেও অমিত শাহর যে ঘনিষ্ঠ প্রমোটার নেতারা আছে, তারাও প্রচুর পয়সা করে খেয়েছে। অমিত শাহর কাছে টাকার ভাগ গেছে, অমিত শাহর কাছে টাকার ভাগ গেছে, সেইগুলোকেও ভাগতে হবে, বাংলাটাকে সামলান, সেইগুলোকেও ভাগতে হবে। যেটা হয়েছে সেটা অমিত শাহ প্রচুর প্রমোটিং এর ভাগ পেয়েছে, প্রচুর টাকা পয়সা খেয়েছে। আমার কথা হচ্ছে, আপনি সব, আমি শুনলাম নিজের পার্টে আপনি বলুন যে কতগুলো মধ্যমগ্রাম, আমি তো বলছি কতগুলো জায়গাতে আমাদের সরকার ইলিগালি এরকম ফ্ল্যাট তৈরি হয়েছে। যদি ইলিগাল, শোনো, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সব হাই রাইজ বিল্ডিং হয়ে আছে, আগে বাকি সব জায়গা খালি ছিল এমন ব্যাপার না। মানে 34 বছর ধরে ওখানে ফ্ল্যাট হয়েছে। এটাও 34 বছরে আপনি দায়ভার ঠেলে দেবেন? না, আমি তো দায়ভার ছাড়ছি না, আমি তো বলছি যদি এরকম কিছু থাকে অবশ্যই দেখা হবে, কিন্তু এটাও তুমি জেনে রাখো। আজকে আমি বলছি আমাদের ভাই সৌরভ দা, কলকাতা শহরে, সৌরভ দা ভাই, আমি সিরিয়াসলি বলছি, সেই পিসিআর কে সেই ছবিও বের করে চালানোর জন্য বলবো, একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি এসে ভেঙে পড়ে। একদম সেগুলোকে অবশ্যই, সেগুলোকে সমর্থনযোগ্য নয়। প্ল্যান কি করে স্যাংশন হয় দাদা? আমাকে তুমি একটা কথা বলো, তদন্তর আগে তুমি কিভাবে বললে এটা অন্তর্ঘাত নয়? তদন্ত হলোই না, 3 মাস পরে তুমি কি করে বললে অন্তর্ঘাত নয়? আবারও বলছি অন্তর্ঘাত হতেই পারে। আমি কেন আমি তোমাকে বলি ভাই? না, আমি আবারও বলছি, শোনো, আমি আপনাদের মতন রাগঢাক করে কোনো কথা বলি না দাদা। আমি চোখে একটাই প্রশ্ন করছি যে পুরসভাগুলোতে আজকে যে নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে বিমানবন্দর থেকে, না তার মানে তুমি এটা বলতে চাইছো যে প্লেন উঠবে কেন? তুমি বলতে চাইছো প্লেন উঠবে, আমাদের ভারতবর্ষের অ্যাভিয়েশন সিস্টেম হচ্ছে প্লেন উঠবে আর প্লেন ভেঙে পড়বে। তাই প্লেন ভেঙে পড়বে, এটা মেনে নিতে হবে, তাই তো? মানে প্লেন উঠবে আর প্লেন ভেঙে পড়বে, এটা মেনে নিতে হবে। এটা আপনারা বলছেন? না, তুমি বলছো।
যে প্লেনটাকে ভেঙে পড়তে হবে। কেন আমরা এটা নিয়ে আলোচনা করছি না যে প্লেন যাতে ভেঙে না পড়ে? আপনারা পার্লামেন্ট উত্তাল করছেন না কেন যে ভারতবর্ষের প্লেন নিরাপদ নয়? এটা তো আপনারা করার দম নেই। নিরাপদ নয়। তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের প্লেন নিরাপদ। কি হয়েছে? পাকিস্তানের লাইনে খেলবেন না দাদা। ময়ূক ব্যাপারটা না, একটু শোনো ভাই, লাস্ট একটা কথা রাজনীতি করেন ভারতের লাইনে। ভাই লাস্ট কথা শোনো, বলুন। আমি অনেকে বলছে এইখানে ধরো 260 জন যাত্রী যদি মারা যায়, 1 কোটি টাকা করে দিলে 267 কোটি টাকা। আর সেই প্লেনে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিল, যে গুজরাটের বিজেপির 27,000 কোটি টাকার দালাল যারা, তাদের নামটা বলে দিত। হতেও তো পারে, অনেকে বলছে যে বিজয় রূপানীকে মারার জন্য এটা একটা অন্তর্ঘাত, হতেও তো পারে। আজকে বলো না, আমরা যে চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের মৃত্যু কিভাবে হয়েছে, আজকে বছরের পর বছর হয়ে গেল, সেই ব্ল্যাক বক্স থেকে আমরা জানতে পেরেছি। এটাও তো হতে পারে যে এর মধ্যে তুর্কির কোনো ইয়ে আছে, তাদের। আমি এর উত্তর দীপ্তাশু যশের থেকে নেব। দীপ্তাশু যশ। না দেখুন, গল্প দাদুর আসর বেশ ভালোই লাগছিল শুনতে, কিন্তু সৌরভবাবুর কথা থেকে একটা কথা বুঝলাম যে কেন মমতা ব্যানার্জি ট্রেনে চড়েন না। মমতা ব্যানার্জি কেন কোথাও কাছে পিঠে যেতে হলো? না, কেন হয়েছে সেটা বলছি। যে দেখুন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, সেই সময়ে যদি দেখেন, ওই সময়ে রেল দুর্ঘটনায় মৃত্যু ভারতবর্ষে এই যাবৎ ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি। জ্ঞানেশ্বরী দুর্ঘটনা মনে আছে? জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় ছত্রধর মাহাতো, সেই ছত্রধর মাহাতো আজকে কোথায়? ছত্রধর মাহাতো আজকে তৃণমূলের পদ করে বসে আছে। আবার অসম্ভব আপনি বলতে পারেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনা ছত্রধর মাহাতো, সেই ছত্রধর মাহাতোকে আজকে আপনার দলে কোল আলো করে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছেন। গাইসাল দুর্ঘটনা ঘটেছিলেন, তার দায় কে নিয়েছিল? আজকে এখানে গল্প দাদুর আসন বসিয়ে বিষয়টা গুলিয়ে দিতে চাইছেন। পার্ক স্ট্রিটে একটি বাড়ি উঠছিল, 56 তলা না কতলা বাড়ি। এয়ারপোর্ট অথরিটি বারে বারে অবজেকশন জানিয়েছে যে ওই বাড়িটি উঠলে, ওই হাইটে উঠলে প্লেনের চলাচলের অসুবিধা হবে। কলকাতা পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। আলটিমেটলি সেটা নিয়ে হাইকোর্ট যেতে হয়, এবং হাইকোর্টের নির্দেশের পরে তারপরে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা চলে। তারপরে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেয়, তখন সেই বাড়ির 12টি তলা 14টি তলা ভেঙে ওটাকে 42 তলা করা হয়। পার্ক স্ট্রিটে একটি বড় বাড়ি। আজকে তুমি যদি দেখো, এই যে নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, এই যে প্রত্যেকটা পৌরসভা, আর এরা কেউ জানতো না যে এই একটা ঊর্ধ্বসীমা আছে। আজকে তোমার নিউ টাউনের এখানে আপনার তোমার ইউনিটেক এসিজেড বা এই সমস্ত যে বিল্ডিংগুলো আছে, তার যে হাইট, তারা নিউ টাউন হিট অথরিটি তারা জানতো না যে এখানে নির্দিষ্ট সীমা কতটা? এরা খুব ভালো জানতো। এরা জেনে, ওই যে বললে না যে বিনা পয়সায় দেওয়া হয়, যা কিছু বিনা পয়সায় দেওয়া হয় সেটা তৃণমূলের পছন্দ হয় না, কারণ সেখানে তো টাকা খাওয়া যায় না। বিনা পয়সা দিলে টাকা খাবে কি করে? এবার আমি তোমায় বলছি খুব দায়িত্ব নিয়ে, পৌরসভাগুলো কিন্তু এই উচ্চতার ছাড়পত্র দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ টাকা না নিলেও পৌরসভাগুলো কিন্তু আলাদা করে টাকা নেয় বিভিন্ন খাতে। এবং তারপরে আবার বাকি আবার 75-25-এর ভাগও আছে। সেই 75-25-এর ভাগে তুমি 75 ভাগ দিলে 75% তোমার বিল্ডিংয়ের হাইট বেড়ে যাবে। এই হচ্ছে এদের প্রসেস। একদম। আমি এখানে আমার সাথে ক্যাপ্টেন অরিন্দম দত্ত রয়েছেন। ক্যাপ্টেন দত্ত, আপনি নিজে একজন পাইলট, আপনি যদি একটু ভালো করে বুঝিয়ে বলেন যে এখানে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে না, উঁচু বাড়ি থাকতেই পারে, কিন্তু উঁচু বাড়ির জন্য তো গুজরাটের জিনিসটা হয়নি, দুর্ঘটনাটা হয়নি, সুতরাং উঁচু বাড়িটা কোনো ফ্যাক্টর নয়। আপনি যদি বুঝিয়ে বলেন যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় কতটা গুরুত্বপূর্ণ একজন পাইলটের জন্য নিজের সমস্ত কনসেন্ট্রেশন নিয়ে কাজটা করা, এবং দ্বিতীয়ত তার চোখের সামনে যদি একটা উঁচু বাড়ি থাকে, তখন টেক অফ এবং ল্যান্ডিংয়ে কী কী সমস্যা হতে পারে, যদি একটু বলেন ক্যাপ্টেন। প্রথমত আপনি একদম ঠিক বলেছেন যে টেক অফ সেগমেন্ট আর ল্যান্ডিং সেগমেন্ট হলো যে কোনো ফ্লাইটের সবচেয়ে ভাইটাল একটা ব্যাপার। এখানে দুজন ক্যাপ্টেনকেই ককপিটে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হয়। এবার আমরা একটা সার্টেন ডিগ্রি হিসেব করে নেবে আসি বা টেক অফ করি। সেই টেক অফ পাথ বা ল্যান্ডিং পাথে যদি হাই রাইজ হয়, তখন আমাদের ডিগ্রি বা ল্যান্ডিং অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হয়। তো অনেক সময় কি হয় যে আমরা হয়তো প্ল্যান করেছি, ধরুন আমি কথা বলছি 2 ডিগ্রি বা 2.5 ডিগ্রি 2.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি টেক অফ করব, কিন্তু সামনে অনেক হাইটে বাড়ি রয়েছে বা তার হাইট অনেক বেশি, যেগুলো আমরা এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। তার জন্য আমাদের রেট অফ ক্লাইম্বটা একটু বেশি রাখতে হবে। রেট অফ ক্লাইম্ব বেশি না রাখলে আমি ওটাকে পেরোতে পারবো না।
খালি আমাদের এটা খালি পেরোলেই হবে না, আমাদের যে রুলস আছে তাতে বলে যেটা হাইয়েস্ট অবস্টিকল তার থেকে 1000 ফিট ওপর দিয়ে আমাকে যেতে হবে। দ্যাট মিন্স একটা বাড়ি যদি, আমি কথা বলছি 20 মিটার 40 ফিট হয়, তাহলে আমাকে 1040 ফিটের ওপর দিয়ে যেতে হবে। যে আমাকে যে 1000 ফিটের যে আমাকে বাফারটা, সেটা সবসময় আমাকে রাখতে হবে, এটা আমার রুলস। আমি যদি সেই অ্যাঙ্গেলটা করে 1000 ফিটের ক্লিয়ারেন্স না রাখি, যদি তার চেয়ে নিচ দিয়ে যাই, সেখানে কিন্তু পাইলটের লাইসেন্সটা কিন্তু ইমিডিয়েট সিজ হয়ে যাবে, কেননা এটা সবই ডকুমেন্টেশন। কারণ আমার এয়ারক্রাফটে যে ডেটা আছে সে আমাকে বলে দেবে তুমি 1040 ফিটের উপর দিয়ে যাওনি, 1020 ফিট দিয়ে গেছো। দ্যাট মিন্স আমি 20 ফিট নিচ দিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে সমস্ত দায়িত্ব কিন্তু পাইলটের ওপর। এখন আমি একটা শুনলাম যে রিজনে স্যাবোটেজ কথাটা এখানে এসছে। রিজনে অনেক কিছু আসতে পারে, হিউম্যান এরার, টেকনিক্যাল এরার, ওয়েদার, তার মধ্যে বার্ড চলে আসে, স্যাবোটেজ, সব কিছু আসতে পারে। বাট কোনো একটা পার্টিকুলারকে, কোনো একটা টপিককে এই মুহূর্তে সামনে রেখে এগোনো কখনোই সম্ভব নয়। হ্যাঁ, ডেফিনেটলি এখানে হাই রাইজ বিল্ডিং একটা তো আমাদের টেক অফ পাথে একটা বড় ভূমিকা নেয়, কিন্তু টেক অফের কী হাইট, ওই বাড়ির কী হাইট, হয়তো আমি কথা বলছি পারমিশন পেয়েছে এয়ারপোর্ট অথরিটি থেকে 100 ফিটের একটা বাড়ি হবে, কেন সেটা আমার টেক অফ পাথকে ডিস্টার্ব করবে না। তো আমি জানি আমাকে 1100 ফিট ওপর দিয়ে যেতে হবে, টেক অফটা করতে হবে, কিন্তু সেটা যদি আরও 4টে ফ্লোর বেড়ে যায়, 40 ফিট বা 50 ফিট বেড়ে যায়, সেখানে কিন্তু আমি 1100 ফিট দিয়ে যাচ্ছি না, আমার কিন্তু 20 ফিটের একটা ডেপোজিট চলে আসে। তখন কিন্তু আমার লাইসেন্সটাই মেনলি ডিজিসিএ সিম্পল আমার হাত থেকে নিয়ে নেবে। একদম। এবং ঠিক সেই জায়গা থেকে মানে এগুলো নিয়ে রাজনৈতিক নেতাদের মনে হতেই পারে যে কি অসুবিধা, এখানে তো কোনো বিমান দুর্ঘটনা হচ্ছে না, কি অসুবিধা যে এগুলো তো চলছে। পায়েল রয়েছে। সব থেকে বড় আইন ভেঙেছে তো পশ্চিমবঙ্গ সরকার নিজে। এয়ারপোর্টের গা ঘেঁষে হজ টাওয়ার তৈরি করেছে। হজ টাওয়ারের যে উচ্চতার, এয়ারপোর্ট থেকে তার যা দূরত্ব, ওটা কি পারমিসিবল? ওটাই তো পারমিসিবল না। বেশ পায়েল ষোলো দাসি পায়েল খুব নির্দিষ্টভাবে মানে যাত্রী হিসেবে, নিত্য যাত্রী হিসেবে বা মানে নাগরিক সমাজ, মানুষের কণ্ঠস্বর হিসেবে কিছু কিছু প্রশ্ন করতে হয় এবং এই প্রশ্নগুলো করে যেতেই হয়। নেতাদের কিছু আসুক, যাই আসুক না কেন, এই প্রশ্নগুলো করতে হবে। এবং আজকের বিষয়টা সবচেয়ে আতঙ্কের বিষয়, মাথার উপরে যদি প্লেন ভেঙে পড়ে তখন কে বাঁচাবে, কোন নেতা বাঁচাবে? একদম। প্রথমেই যে ঘটনাটি ঘটেছে 12ই জুন, এটা একটা অপূরণীয় ক্ষতি আমাদের হয়েছে এবং এই বিষয়টাকে সামনে রেখে অনেকগুলো প্রশ্ন করেছে। তার মধ্যে একটি প্রশ্ন অবশ্যই এই হাই রাইজ বিল্ডিং বা সেখানে আমাদের নিরাপত্তা। তো সেখানে আমি খুবই মানে এটা ধিক্কারের বিষয় যে এটাকে নিয়ে এরকম পলিটিক্যাল এজেন্ডা খাড়া করা হচ্ছে। কারণ এখানে আমাদের শিখতে হবে যে আজকে শুধুমাত্র তো ফ্লাইটের তো অবশ্যই কিছু না কিছু ডিটেলস ছিল, কেন এই কারণে কি কারণে ঘটেছে সেটা এখনো আমাদের ব্ল্যাক বক্স বলো বা যেগুলো রিকভারি করার বিষয় আছে সেগুলো ডেফিনেটলি আসবে। আমরা জানতে পারবো এয়ারলাইন্সের দোষ কতটা, প্রশাসনিক দোষ কতটা, বা সেখানে কেবিন ক্রু বা পাইলটস তারা কতটা ট্রেন ছিল, সব আমরা ডেফিনেটলি জানতে পারবো। কিন্তু তার সাথে যে বিষয়টা বারবার উঠে আসছে, যেহেতু সেখানে একটি মেডিকেল কলেজের উপরে এই এয়ার ফ্লাইট মানে ক্র্যাশটা হয়েছে, তো সেক্ষেত্রে এটা হাই রাইজ বিল্ডিং যেগুলো এয়ারপোর্টের সংলগ্ন এলাকায় রয়েছে, সেটা আমার তোমার বাড়িও হতে পারে, সেখানেও যদি এরকম ধরনের ঘটনা ঘটে সেটা কিভাবে আমরা প্রতিহত করবো, আমার মনে হয় সেটা দেখাটা খুব দরকার আজকের এই মুহূর্তে। এবং আমি পার্সোনালি মধ্যমগ্রাম বারাসাত এরিয়ায় আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমরা ছোটবেলা থেকে জানতাম যে এখানে 3-4 তলার বেশি বাড়ি হতে পারে না এবং কোনোভাবেই সেটা নিজেদের যে বাড়ি হয় সেই বাড়িগুলো তো অ্যান্টেলা তো সবার বাড়িতে হয় না যে 27 তলা বাড়ি হবে। তো মোস্টলি এগুলো প্রমোটিং এর ক্ষেত্রেই আমরা পরবর্তীকালে দেখেছি মানে অট্টালিকা তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। সেটা কিভাবে তারা পারমিশন পাচ্ছে সেটা যেমন একটা বড় বিষয়। সবচেয়ে বড় প্রশ্ন পায়েল, আমি একজন কলার রয়েছেন আমার সাথে, আপনারাও টেলিফোন করতে পারেন আমাকে। এই মুহূর্তে শ্রীকলোনি অঞ্চল থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। মানবেন্দ্রবাবু, ময়ূক বলছি, জবাব চাই বাংলা থেকে, আপনার সংক্ষিপ্ত বক্তব্য বলুন প্লিজ। শুভ সন্ধ্যা ময়ূকদা। হ্যাঁ বলুন। এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে যেভাবে দিনের পর দিন সূর্য তরুণগুলো গড়ে উঠেছে, এর দায় স্থানীয় পুরসভা থেকে বলতে যে বড় বড় ওই যে আই লাভ কলকাতা বা ওই বড় বড় যে জিনিসগুলো তোরণগুলো দেখা যায়, তৃণমূল যেগুলো লাগিয়েছে বা প্রশাসন যেগুলো লাগিয়েছে, এর জন্য স্থানীয় পুরসভা থেকে আমাকে প্রশাসন কি দায়ী নয়? ঠিক
তাপসবাবু এগুলো হচ্ছে কি করে, মানে খুব নির্দিষ্টভাবে, আমার 30 সেকেন্ড সময় আছে, এগুলো হচ্ছে কি করে? আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আবারও বলছি, যখন কোনো প্লেন ভেঙে পড়বে সেই প্লেনে নির্দিষ্টভাবে বিজেপি থাকবে, তৃণমূল থাকবে, সৌরভপ্রিয়বাবু থাকবে বা রিপাবলিকের সাংবাদিক থাকবে, এরকম হয় না। প্লেনটা যখন ভাঙবে বা এরকম দুর্ঘটনা হবে তখন সবার বাড়িতে কারোর না কারোর শোকের আবহাওয়া তৈরি হবে। তাপসবাবু একদম ঠিক। প্রথম কথা হচ্ছে যে বিল্ডিং, এয়ারপোর্টের আশপাশে বিল্ডিং থাকাটা বা কোনো স্ট্রাকচার থাকাটা কিন্তু কোনো অন্যায় নয়। প্রশ্ন হচ্ছে যে সেটা নিয়ম মেনে হচ্ছে কিনা। তার কারণ আমি আবার বলি, আমাদের যে একটু ব্যাখ্যা করে বললে ভালো হয়। একটা নৌকা যদি আমরা ধরি, একটা নৌকা তার 3টে টুকরো করা হলো, মাঝখানের টুকরোটাকে যদি আমি রানওয়ে দুপাশে রাখি এবং দুটো প্রান্তের যে দুটো টুকরো সেগুলো যদি উল্টো করে রাখা হয়, তাহলে যে শেপটা নেওয়া হবে সেটাই হচ্ছে এই ফ্লাইট পাথকে বোঝাচ্ছে। অর্থাৎ ফ্লাইট যখন ল্যান্ড করতে আসছে, যখন টেক অফ করছে, তখন যেন নিরাপদ থাকে। এবারে আমি বলি কি যে প্রত্যেকটা ফ্লাইটের পাথ যেগুলো ডিফাইন করা থাকে সেটা কিন্তু যা আশপাশে যতগুলো বহুতল আছে, যেসব অবস্ট্রাকশন আছে, সেগুলোকে ধরে নিয়ে করা হয়। তারপরে করা হয় নতুন যদি কোনো স্ট্রাকচার আসে তাহলে সেগুলো যেন নিয়ম মেনে করা হয়, এটাই হচ্ছে আমাদের আবেদন। এটা খুব এই আজকের এই প্রসঙ্গটা অত্যন্ত প্রাসঙ্গিক এই জন্য বলছি যে মানুষের মধ্যে সচেতনতা আসবে। অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, যারা লোকাল যেসব পুরসভা বা যেসব মিউনিসিপ্যালিটি, আমার তাপসবাবু, আমার তো মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখেন, বা যারা এই মুহূর্তে নেতারা রয়েছেন তারা যদি দেখেন, তাদেরই, আমি অন্য কোনো বিরোধীদের কিছু বলছি না, আমি প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন, সৌরভপ্রিয়তা একদম সময় শেষ বলে আমি সৌরভদা আপনাদেরকে অনুরোধ করছি, যদি নিচুতলায় পুরসভায় এরকম ধরনের কোনো ঘটনা ঘটায়, ইমিডিয়েটলি রাজ্য সরকারের ইন্টারভেন করা উচিত। এবং এক লাইন আমি ধরলাম যে অল ক্লিয়ারেন্স, বিল্ডিং ক্লিয়ারেন্স সব হয়ে গেল, কিন্তু যদি আমি পাইলটদের হাতে 15-20 বছরের ভাঙাচোরা বিমান দিয়ে দিই, এটা আরেকটা বিকল্প, এইটা দিয়ে আপনি ডাইলিউট করবেন না। আবারও বলছি, আমি বাজার বাজাতে হচ্ছে, আমার বাজার বাজিয়ে আমাকে সময় শেষ করতে হচ্ছে, কিন্তু আবারও মাথায় রাখুন যে আপনার বাড়ি যদি বিমানবন্দর, আপনার যে ফ্ল্যাটটা আপনাকে কোনো অসাধু প্রমোটার যদি গছায়, সেই ফ্ল্যাটটা যদি বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে থাকে, সেই ফ্ল্যাটের এনওসি আছে বিমানবন্দরের থেকে, অত বড় ফ্ল্যাট বানানো হচ্ছে, সেই ফ্ল্যাটের পারমিশন বিমানবন্দরের থেকে নেওয়া হয়েছে, এগুলো জেনে নিন। কারণ আপনার ফ্ল্যাট প্লেনের থেকে দেখা যাবে বা প্লেন থেকে আপনার ফ্ল্যাটের সৌন্দর্যটা দেখতে পারবেন, এই সমস্ত কিছুতে ভুলবেন না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।